চঞ্চল খান, আপনার কাছ থেকে শুনবো যে গান চর্চা, আপনি সঙ্গীত শিল্পী, গান চর্চা বিষয়ে এবং এখনকার প্রজন্মের গান চর্চা যদি বলি এই প্রসঙ্গটি নিয়ে। আচ্ছা, রবীন্দ্রনাথের গান কিন্তু নিছক বিনোদন নয়, এটা আমার প্রথম প্রেমিস। রবীন্দ্রনাথের গানের মধ্যে কিন্তু যে দুটো জিনিস আছে এবং খুব শক্তভাবেই আছে, সেটা বুঝতে গেলে একটু আমার মনে হয় একটু জ্ঞান বুদ্ধিও দরকার আছে। সেটা হচ্ছে যে এখানে একটা ফিলোসফিক্যাল আন্ডারপিনিং, যেটা মানে অর্থাৎ তার দর্শনটা, এবং পাশাপাশি যে নান্দনিক ব্যাপারটা, এই দুটো মিলেমিশেই কিন্তু রবীন্দ্রনাথের গান। এবং সেই জন্যেই রবীন্দ্রনাথের গান আমাদের গানকুলে যত রকম গান আছে আমাদের, সেখানের মধ্যে আমি মনে করি যেটা শ্রেষ্ঠত্বের আসনে বসে আছে, কোনো ভুল নেই। এবং রবীন্দ্রনাথের গান ছিল বলেই পরবর্তী পর্যায়ে আমরা ডিএল রায়কে পেয়েছি, আমরা রজনীকান্ত সেনকে পেয়েছি, আমরা অতুল প্রসাদ সেনকে পেয়েছি, এবং আমরা নজরুলকে পেয়েছি। নজরুল তো সর্বকনিষ্ঠ, এটা তো অনেকে বোঝে না, সাথে সাথে একটা কম্প্যারিজনে চলে যায়। এবং রবীন্দ্রনাথের শিষ্য এবং রবীন্দ্রনাথ তার গুরু, এই সম্পর্কটাই ছিল। যাই হোক, তো কথা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে রবীন্দ্রসঙ্গীতের চর্চার দুটো সাইড আমি বলতে চাই। একটা হচ্ছে যে যখন কপিরাইটটা চলে গেল বিশ্বভারতী থেকে, এরপরে শুরু হলো তাণ্ডব, মানে তুমি বড় না আমি বড়, দেখে নিচ্ছি, এখন আমার যা ইচ্ছে আমি তাই করবো। রবীন্দ্রনাথের গানকে ছিন্ন ভিন্ন করে বিভিন্নভাবে এটা পরিবেশন করার একটা প্রতিযোগিতা, এটা বাংলাদেশে শুধু না, এটা আমি পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে আছে এবং মারাত্মকভাবে আছে পশ্চিমবঙ্গে। তবে বাংলাদেশে আমি বলবো সেই অর্থে যে বাংলাদেশের শিল্পীরা অনেক সচেতন এবং তারা জানে যে ওটা যদি করতে যাই তাহলে এখানে সমাজ আমাকে গ্রহণ করবে না, সমাজচ্যুত হবে। অন্তত রবীন্দ্রনাথের গান যারা করে বা বোঝে বা শোনে, সেই সমাজটা তাদেরকে বহিষ্কারই করবে কোনো না কোনোভাবে। আচ্ছা, এখন আসুন যে এই প্রজন্মের কথা। আমরা আজ পর্যন্ত কোনো স্কুলে কিন্তু কোনো রকম গানের ব্যবস্থাটায়, সব রকম গান, কোনো গানেরই ব্যবস্থাটা কিন্তু আমরা করতে পারিনি যেটা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি অংশ বা অঙ্গ হিসাবে। এখানে কোনো গ্রেডিং সিস্টেম নেই, সবাইকে গান করতে হবে কোনো কথা নাই, কিন্তু সুকুমার চর্চার যে ক্ষেত্রগুলো আছে সেই জায়গাগুলোতে আমার মনে হয় না এখনও আমরা কিছু করতে পেরেছি, এবং সেটা কারিকুলামে এটাকে শক্ত করে প্রচার প্রসার এবং এটাকে একটি ইনস্টিটিউশনাল রূপ দেওয়ার যে ব্যাপারটা, এটা থেকে আমরা এখনও দূরে আছি এবং এটা যথেষ্ট বাধা আছে। এটা হলো একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে গান করছে যারা। আমি কিছুদিন আগে, এবং কথাটা আমাকে আজকে বলতেই হবে টেলিভিশনে, এটা সরাসরি বলবো এবং এটা ওপেন একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ টেলিভিশনের ওদের গতবার অডিশন বোর্ডের একজন মেম্বার ছিলাম, অনেকেই ছিলেন, এবং আমি জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতাটা হয় শিক্ষা অধিদপ্তরের, সেটারও আমি যাচ্ছিলাম, যেটা ওই উপজেলা থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, ডিভিশন থেকে শুরু করে ইয়ে পর্যন্ত আসে, ন্যাশনাল লেভেলে আসে। এবং তাছাড়াও আরও কিছু আমি প্রতিযোগিতা বলি বা অডিশন বলি আমি ছিলাম। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমান পরিবার থেকে গান উঠে গেছে, এবং রবীন্দ্রনাথের গান তো বটেই, কোনো গানই নাই। এবং এটা আমার কথাটা না, এটা সবাই জানে এটা, এবং এ নিয়ে কথাবার্তা হয়েছে আমাদের নিজেদের মধ্যে। অর্থাৎ আমি যদি 100 জন পরীক্ষা নেই বা 100 জনের যদি প্রতিযোগিতায় আসে, দেখা যায় যে খুব বেশি হলে আমি 5 জন পাচ্ছি, এবং এখানে মাইক্রোস্কোপিক মিনরিটি হয়ে গেছে এই মুসলমান পরিবারে গানের চর্চাটা ছেলেমেয়েরা নেই। এবং এমনকি আমাদের সাথে যারা অডিশন বোর্ডে অন্য ধর্মের যারা ছিলেন, তারা পর্যন্ত বলছেন যে একে পাশ করিয়ে দিই, এই একটা মুসলমান ছেলেকে পাশ করিয়ে দিই, কোনো রকমের একটা নাম্বার দিয়ে পাশ করিয়ে দিই। মানে এত সিম্প্যাথেটিক সবাই, এবং কষ্টটা এমন যে মুসলমান পরিবার থেকে গানটা আস্তে আস্তে ওদের উঠেই যাচ্ছে। তো এই বিষয়ে সমাজের কাজ, রাষ্ট্রের কাজ, আমাদের কাজ,